আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কড়া নিরাপত্তায় ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল 8টায় শুরু হয় গণনা। এগিয়ে থাকা আসন সংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধী দল বিজেপি। সবশেষ গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে 195 আসনে, আর তৃণমূল পেয়েছে 95টি আসন। এদিকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলকা ভেট্টি কাজাগাম বা টিভিকে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। রীতিমতো ইতিহাস হতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে। প্রাথমিক ফলাফলে প্রত্যাবর্তনকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গ পরিবর্তনের দিকে ঝুঁকতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকলেও বিজেপিকে টপকে তারা এখনও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা জাগাতে পারেনি। এই অগ্রগতিতে ছেদ না পড়লেই এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতাসীন হওয়া মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন তিনি। পশ্চিমবাংলার জনগণের জয় मेरा एक्सपेक्टेड है मेरा 4,500 लीड हुआ सेकेंड राउंड में एक्सपेक्टेड है। हिंदू बहुल क्षेत्र था। এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিজেপি এখনই অনেকটা এগিয়ে গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং ছাড়াও বিজেপি ভালো করছে 2 মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের 7 জেলার 142 আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল মাত্র 18টি আসন। শুধু তাই নয়, কলকাতার 11, হাওড়ার 16, পূর্ব বর্ধমানের 16 আসনের মধ্যে বিজেপি একটিও জিততে পারেনি। তবে এবার পরিস্থিতি বলছে পুরোই ভিন্ন কথা। এই পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি অনুঘটকের কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মূলত 15 বছর ক্ষমতায় থাকার ফলে সরকারের প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক যে ক্ষোভ থাকে, বিজেপি তাকে প্রচারে কাজে লাগিয়েছে। পাশাপাশি নগদ প্রাপ্তির রাজনীতির মোকাবেলাও বিজেপি করেছে ডোল রাজনীতির মাধ্যমে। সব মিলিয়ে এগিয়ে চলেছে বিজেপি। এদিকে আসামে এগিয়ে রয়েছে বিজেপি। তামিলনাড়ুতে 108 আসনে এগিয়ে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে, আর পুদুচেরিতে এগিয়ে এনডিএ জোট। ইমরুল হাসান, আরটিভি। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফল জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তৃণমূলের পরাজয়ের কারণ কি এবং পুরো রেজাল্ট পেতে আর কত সময় লাগতে পারে জানাবেন আমাদের। দেখুন, এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:20 হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, 1:03 নির্বাচন কমিশন যেটা জানান দিয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 191টি আসনে কিন্তু ট্রেন্ডিং বিজেপি এগিয়ে রয়েছে। 95টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। লেফট ফ্রন্ট এবং আইএসএফ এগিয়ে রয়েছে 3টি আসনে এবং কংগ্রেস 0 এবং আদার্স 2টি আসনে। এই মুহূর্তে যেটা সর্বশেষ আপডেট সেটা হচ্ছে যে নন্দীগ্রামে কিন্তু এখনো পর্যন্ত 7,998 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এবং ভবানীপুরে বেশ কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে অ্যাসিওর করে দিয়েছেন যে তারাই কিন্তু সরকার গঠন করতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ঘড়ির কাঁটায় সকাল 8টায় যখন শুরু হয়েছে, ঘড়ির কাঁটায় যখন 191টা আসনে 93টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু এই ট্রেন্ডিংয়ে কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকবে, অভিজ্ঞতা তাদের তাই বলছে। এবং গোটা পশ্চিমবঙ্গের 17টা যে স্ট্রং রুমে যে ভোট গণনা চলছে সেখান থেকে যে খবর আসছে, সব জায়গার ট্রেন্ডিংটাই কিন্তু ঠিক এরকমই। তো স্বাভাবিকভাবেই এখানে প্রত্যাবর্তনের কোনো প্রশ্নই নেই, পরিবর্তন আসছে। সাধারণ মানুষের যেটা বক্তব্য যে 15 বছরে তৃণমূল সরকারের 2021-এর পরে যে চাকরি দুর্নীতি, বিভিন্ন অপশাসন এসকে রাজ্যের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে ছিল, এই সব অপশাসনের কারণেই কিন্তু অনেকটাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সামাজিক প্রকল্প তৃণমূল সরকার দিলেও
কিন্তু মানুষ আস্থা রেখেছে ন্যায়ের প্রতি। এবং পশ্চিমবঙ্গের 2024-এর 9ই আগস্ট যে অভয়ের মৃত্যু, সেই ন্যায় বিচার, সেই অভয়ার যেখানে থাকতেন সেই পানিহাটি বিধানসভা কেন্দ্র এখনো পর্যন্ত 12,298 ভোটে এগিয়ে রয়েছেন অভয়ের মা অর্থাৎ রত্না দেবনাথ, যিনি বিজেপির প্রার্থী। মানুষের ট্রেন্ডিং কিন্তু একবারে ইনকামবেন্সি, যে এসআইআর এর ধাক্কা কিন্তু সেইভাবে কোনো সাড়া দিল না। দেখা যাচ্ছে অপশাসনের বিরুদ্ধে কিন্তু জনার্দন তারা কিন্তু বিজেপির পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের কথা প্রধানমন্ত্রী বারবার যেটা পশ্চিমবঙ্গে এসে বলেছেন যে কেন্দ্রের সরকারের সঙ্গে রাজ্য সরকারের যদি একটা সমতা থাকে, ডাবল ইঞ্জিন থাকে, মানুষের ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা এই মুহূর্তে রাখছে বলেই মনে করা হচ্ছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নবনির্বাচিত নারী এমপিদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, আইন প্রণয়নের সঙ্গে সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। সৈয়দপুর সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়ায় বিমানবন্দর চালুর পাশাপাশি করা হবে ফ্লাইট একাডেমি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সেশন শেষে এমনটা জানিয়েছেন পর্যটন ও বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করবে সরকার। আর বাদলের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সেশনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতনরা। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় হয়। পরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, পর্যটন খাতকে আধুনিকায়নে কাজ করা হবে। সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা, তা সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। আর কক্সবাজারটাকে যাতে আরও ভালো রাখা যায়, আরও পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় রাখা যায় বীজটা, সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোর আধুনিকায়ন সহ পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালু করা হবে বলেও জানান তিনি। সৈয়দপুরটাকে তারা বলছে যে তারা আরেকটু ডেভেলপ করতে, এই জন্য আরেকটু ডেভেলপ করা হয় সৈয়দপুরটা নিয়ে। তো সেটা কিন্তু আমরা অলরেডি কাজও শুরু করেছি। ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া, আমরা যদি 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য, ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে, যাতে আমরা পাইলট বানাতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন, যাতে গরিব মেধাবী স্টুডেন্টরা পাইলট হওয়ার ইচ্ছা থাকলে তারা সেখানে পড়াশোনা করতে পারবে। সংস্কৃতি মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি জোর দিবে সরকার। পুরনো যে স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি করার পরিকল্পনা রয়েছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি প্রকল্প বাস্তবায়নে আর্থিক সাশ্রয়ের বিষয়টিকে গুরুত্ব দেন। প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থ ব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অব মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ডিসি সম্মেলনে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিলাল, সম্মেলনে নতুন করে আর কোনো প্রস্তাব এসেছে কিনা এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সম্মেলনে?
নুসরাত, আসলে আপনাকে জানিয়ে রাখি যে ডিসি সম্মেলনের যে আজকে যে দ্বিতীয় দিনে কিন্তু 5টি অধিবেশন কথা রয়েছে। 5টি অধিবেশনের মধ্যে এরই মধ্যে কিন্তু 4টি অধিবেশন শেষ হয়েছে। আপনাকে এর আগে সংবাদে আমরা আসলে জানিয়ে দিয়েছিলাম যে বিশেষ করে বিমান পর্যটন মন্ত্রণালয়, তারপর পরিকল্পনা মন্ত্রণালয় যে অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে দেশের যে বিমানবন্দরগুলো আছে সেই বিমানবন্দর পুনরায় চালু, পাশাপাশি পর্যটন খাতকে আকর্ষিত করার জন্য সংশ্লিষ্ট যেই প্রত্যেকটি জেলার যে ডিসি তাদেরকে আসলে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু সেশনে সাংস্কৃতিক মন্ত্রী যে সবচেয়ে বেশি যে গুরুত্বটি করেছেন যে দেশের অনেক জায়গায় যে ঐতিহাসিক যে প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আসলে সংরক্ষণ করতে হওয়া যাচ্ছে না, অনেক জায়গায় সেগুলো বিলুপ্ত হচ্ছে, সেগুলি কীভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়গুলো কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি ডিসিদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা কিন্তু দেওয়া হয়েছে, বিশেষ করে যে প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে তারা যে কাজ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয় সেই বিষয়গুলো কিন্তু ডিসিদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাবনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদের আগে তথ্য দেওয়া কি কৃষি মন্ত্রণালয় থেকে যে কৃষিমন্ত্রী যে সেশনটি ছিল সেখানে বলা হয়েছে যে সরকারের যেই ফ্যামিলি কৃষক কার্ডের যে অগ্রাধিকারটি, পাশাপাশি যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য ঋণ তাদের যে কোনো সুযোগ সুবিধা যাতে ডিসিরা নিশ্চিত করে, কারণ এই সরকারের সবচেয়ে বেশি নির্বাচনী একটি ইশতেহারে অন্যতম ছিল যে কৃষকের অগ্রাধিকার নিশ্চিত করা, সেটি কিন্তু ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আরেকটি সেশন হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সেশনটি রয়েছে সেই সেশনে আসলে সেশন এখনও চলছে, সেটি বের হওয়ার পর আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে সর্বোপরি আজকে ডিসিদের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা তাদের পক্ষে এসেছে যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, আর অনেক ডিসিরা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি কীভাবে তাদেরকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যায় অনেক প্রস্তাবনা তারা তুলে ধরেছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসিরা নির্দ্বিধায় এমনভাবে কাজ করতে পারবে যেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না, প্রকল্পে যদি কোনো প্রকার দুর্নীতি হয় সেটি সরকারের পক্ষ থেকে কঠোর হস্তে মনিটরিং করা হবে। পাশাপাশি ডিসিদের কাছ থেকেও সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কোনো প্রকল্পে দুর্নীতি কমিয়ে আনার জন্য সরকারের পরামর্শ। তো মোট কথা যদি এখন পর্যন্ত সরকারের এবং ডিসিদের প্রস্তাবনা অনুযায়ী যে সকল প্রকার প্রকল্প বাস্তবায়নের সাশ্রয়ী এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আজকের যে অধিবেশনে। তো এই ছিল ডিসি সম্মেলন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে সে সময়কার গৃহীত সিদ্ধান্ত, এর মধ্যে বিভিন্ন আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতার বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের আর্জি জানানো হয়। রোববার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 2 সচিবকে বিবাদী করা হয়েছে। উনি কিভাবে সরকার প্রধান হলেন? 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। সো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন, এইসব নানান জিনিস এই রিট পিটিশনে আছে। এদিকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে হাইকোর্টে রিটটি করেছেন আইনজীবী মোহাম্মদ মইতুল ইসলাম পলক এবং তা আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, অবকাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে চুক্তিটিতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষা এবং সাংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রিটে পররাষ্ট্র এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। আমরা বাংলাদেশ একটা পার্টি, স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই আমরা দেখিনি। আমরা এখানে দেখেছি যে আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল কিছু এমবার্গোস আছে এখানে, সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 and 145 এ অনুযায়ী এই মামলাটা অবশ্যই এই কন্ট্রাক্টটা অবশ্যই মেইনটেনেবল না। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষিরা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ঢলে তলিয়ে গেছে পাকা ধান। ব্যাপক ক্ষতির শঙ্কায় হাওর অঞ্চলের কৃষকরা। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুরের বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কৃষি বিভাগের সহায়তার দাবি চাষিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান।
বৃষ্টি ও উজানের পানিতে ইতোমধ্যে তলিয়ে আছে কৃষকের স্বপ্ন পাকা ধান। একদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, অন্যদিকে শ্রমিক সংকট। রোববার সুনামগঞ্জে কিছুটা রোদের দেখা মিললেও আজ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম দুর্ভোগে এ জেলার কৃষক। 10 বিঘার মাঝে 7 বিঘা গেছে কি পানির তলে, আর 3 বিঘা খাইটা তুলছি। খাইটা তোলার কারণে এখনো রোদ্র নাই, যার লাগি শুকাইতে হারাম না। বারোকারের মাঝে 1 কার জীবন খাচ্ছি, ওইও খাসা 1 কার জীবন খাটতে প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়েছে। ওখান 1 কার খাটার পরে 1 কারও বাঙ্গাইতে পারলাম না, রোদ নাই, গেরা আইয়া নষ্ট হয়ে যার। এদিকে টানা ভারী বর্ষণে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা সহ হাওর অঞ্চলের পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এতে মাথায় হাত হাজারো কৃষকের। জলের লেগে মনে আনতে পারতাছি না, দড়িটা নিয়ে আনতাছি, নৌকা নেই। নৌকায় করে ধান পাড়ে তুলতে পারলেও শুকানো ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত উঁচু জায়গা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মানুষ। সঙ্গে যোগ হয়েছে বাড়তি শ্রমিক খরচ। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ও শ্রীনদী এলাকার বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কোথাও ধানের শীষ ভেসে থাকলেও বেশিরভাগ ক্ষেতই সম্পূর্ণ তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকের স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। আমি স্ত্রী পোলা পানলে কিভাবে বাঁচিব, বাঁচার কোনো পথ নেই। আমরা ধান লাগাইছি বৃষ্টির পানিতে এবং নদীর পানি এসে আমাকে ধান তলায় গেছে। এখন আমরা বউ পোলাপান নিয়ে বাঁচতে খুব অভাব, এই ধান আমরা উড়িতে পারবো না। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া সবার। সাকিব আল হাসান, RTV। দর্শক, এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, হাওরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি কিছুটা নেমেছে কিনা বিস্তারিত জানাবেন। নুসরাত, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু কিশোরগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা রোদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু দেখা গিয়েছে। সকাল থেকে কিন্তু আমরা হাওরগুড়ে যে দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু তারা ধান কাটছেন কোমর সমান পানিতে ডুবে ডুবে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কৃষকরা টানা বৃষ্টি উপেক্ষা করে ভোর সকাল থেকে কিন্তু তারা ধান কাটছেন। সকাল থেকে বুক সমান এবং কোমর সমান পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে তারা ধান কাটছেন ঠিকই, কিন্তু তারা রোদের কারণে কিন্তু ধান ঠিক মতো শুকাতে পারছেন না। ধান শুকাতে না পারে কিন্তু সেই ধানগুলো থেকে কিন্তু চারা গজিয়ে যাচ্ছে এবং এই চারা গজানোর কারণে কিন্তু সেই ধানগুলি এক প্রকার খাবারের অনুপযোগী হয়ে যাচ্ছে। এছাড়া আমি কথা বলেছিলাম হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত যে পানি হাওরের যে পানি রয়েছে সেটি কিন্তু বিপদ সীমার উপরে যায়নি। তবে যদি এভাবে ভারী বর্ষণ এবং হচ্ছে পাহাড়ি দল নামতে থাকে তাহলে কিন্তু বিপদ সীমার উপরে উঠে কিশোরগঞ্জে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হচ্ছে কিশোরগঞ্জের যে কৃষকদের আরেকটি বড় সমস্যা সেটি হচ্ছে শ্রমিক সংকট। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও কিন্তু কিশোরগঞ্জে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না ধান কাটার। এদিকে কৃষি বিভাগ বলছে যে ইতিমধ্যেই কিশোরগঞ্জে প্রায় 10,035 হেক্টর কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এছাড়াও প্রায় 33,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে কিন্তু গতকাল থেকে কিন্তু সরকার কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ কিন্তু শুরু করেছেন। ধন্যবাদ। রাজধানীকে 10টি জোনে ভাগ করে অপরাধ করছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পর বিষয়টি আরও জোরালো হয়েছে। অভিযুক্ত ও স্বজনদের বক্তব্যে এর আভাস মিলেছে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে পুলিশ এমনটা বললেও অপরাধ বিজ্ঞানীর মতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির কারণেই অপরাধ মাথাচাড়া দিচ্ছে। রাজনৈতিক আশকারা পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এ পরিস্থিতি। এ ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের বেগবান হওয়া জরুরি বলেও মত দেন অপরাধ বিশ্লেষক। এআর বাদলের রিপোর্ট। 2021
2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে মৃত্যু নিশ্চিত করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের। সর্বশেষ গত 28 এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় একই স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। তার এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি হেলালের সাথে দ্বন্দ্বের কারণ বলে এজাহারে উল্লেখ করা হয়। 5 আগস্টের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে ফিডরোম রাসু অন্যতম। রাজধানীকে 10টি এলাকায় ভাগ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা না পেলে নানাভাবে মিলে প্রাণনাশের হুমকি। আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। টিটন হত্যার পর সংশ্লিষ্টদের বক্তব্যে প্রকাশ পায় অস্থির আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত। পুলিশ বলছে শীর্ষ অপরাধীদের বিষয়ে তৎপর রয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসী অনেকেই দেশের বাইরে আছে, তো তাদের অবস্থান বা তাদের কার্যক্রমের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছে। তবে অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। আমরা কখনো শুনছি যে অপরাধীরা ঢাকাকে বেশ কিছু জোনে ভাগ করে নিয়েছেন, সবাই যার যার জোনের মধ্যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। তাতে তো স্পষ্ট মনে হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ঘাটতি আছে। পুলিশ জানায় সব তথ্যকে সামনে রেখেই কাজ করছেন তারা। অনেকেই জামিন পেয়ে বের হয়ে এসে তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে রাষ্ট্রীয় পদক্ষেপে এমন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। অপরাধমুক্ত সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, রাষ্ট্রকে আরও বেশি বেগবান হওয়া প্রয়োজন। আর বাদল, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে থামছেই না মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট। মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনায় সীমান্তে এখন চরম আতঙ্ক। গত 30 এপ্রিল অপহৃত 7 জেলের পরিবারে চলছে শোকের মাতম। টেকনাফ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। গত 30 এপ্রিল নাফ নদীতে জীবিকার তাগিদে জাল ফেলতে গিয়ে আর ঘরে ফেরেননি 7 জন মানুষ। নাফ নদীর যে নীল জল একসময় জেলেদের স্বপ্ন বুনত, আজ সেখানে কেবলই হাহাকার। মাছ ধরতে গিয়ে একের পর এক অপহরণের ছায়া গ্রাস করছে সীমান্ত জনপদকে। রূপালী জলের মায়া কাটিয়ে নাফ নদী এখন সাধারণ জেলেদের কাছে এক আতঙ্ক। স্থানীয়রা জানায় মাছ ধরে ফেরার পথে ওপার থেকে ধাওয়া করে আরাকান আর্মি। পরিবার ও স্বজনদের দাবি আরাকান আর্মির হাতেই বন্দী আছে 7 জেলে। হঠাৎ করে 2টা স্টিপবোট এই মায়ানমার থেকে ডাহাইতের মতো করে 10-15টা নৌকাকে ধাওয়া করে। ওদেরকে দইরা ওই নাফ নদীতে যেগুলো আমাদের জাল আসিল, অন্য 10-15টা লোকের যে জাল আসিল, ওই জালগুলো সবগুলা টাইনা মাছ সহ জাল সহ ওরা নিয়ে গেছে। মাছ চাইতো যাই মাছ মারি আর বলে আইজার গই থইলে বর্মার মবে আইয়ারে দরিয়ারে বলে লগিয়ে গই। পরিসংখ্যান বলছে গত 11 মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় 328 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির হস্তক্ষেপে 189 জন ফিরলেও এখনও বন্দী আছে 190 জন বাংলাদেশি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী আছি তাদেরকে অবহিত করেছি এবং তাদেরকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া মেনে তাদেরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। থানা পুলিশ অবগত আছে। নাফ নদী কি আবার তার পুরনো নিরাপত্তা ফিরে পাবে, নাকি আরাকান আর্মির আতঙ্কেই কাটবে জেলেদের দিনরাত? এ প্রশ্ন এখন গোটা জনপদের। লিওন আজাদ, RTV। অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী 6 মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর ফলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিককরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এই অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।